উভচর মানুষ, লেখক আলেকজান্ডার বেলায়েভ। দুরিয়ান দানো। জানুয়ারিতে আর্জেন্টিনার গ্রীষ্মের গুমট রাত। কালো আকাশ ছেয়ে গেছে তারায়। শান্তভাবে নোঙর ফেলে আছে জেলি মাছ জাহাজ। জলের ছলাৎ বা মাস্তুলের ক্যাচক্যাচানি কিছুই নেই। নিঝুম রাত, মনে হয় গভীর ঘুমে ঢলে পড়েছে মহাসাগর। ডেকে শুয়ে আছে অর্ধনগ্ন মুক্ত সন্ধানীরা। কাজের চাপ ও প্রচণ্ড রোদে অবসন্ন তারা। ঘুমের মধ্যেই এপাশ ওপাশ করছে, চেঁচিয়ে উঠছে, থেকে থেকে চমকে উঠছে হাত পা। স্বপ্নে হয়তো দেখেছে তাদের দুশ্মন কোনো হাঙর। নির্বাত এই তপ্ত দিনগুলোয় ওরা এতই ক্লান্ত যে নৌকাগুলোকেও ডেকে তোলেনি। তবে তার দরকারও ছিল না। আবহাওয়া বদলাবার কোনো লক্ষণ দেখা যায়নি। নহরের শেকলে বেঁধে তাদের জলেই রেখে দেওয়া হয়েছে। পালটাল কিছুই কষে বাঁধা হয়নি। সামান্য বাতাসেই তিরতিরিয়ে কেঁপে উঠছে সামনের মাস্তুলের তেকোনা পালটা। ডেকের প্রায় সবটা জুড়ে ঝিনুকের স্তূপ, ভাঙা পোবালের চুনাপাথর, ডুবুরের দড়ি, ঝিনুক জমাবার ক্যানভাসের বস্তা আর ফাঁকা পিপে ছড়ানো। মিনেস মাস্তুলের কাছে ছিল একটা পানীয় জলের প্রকাণ্ড পিপে, তাতে শেকলে বাঁধা একটা লোহার মগ। পিপেটার আশেপাশে জল পড়ে কালো দাগ ফুটেছে। থেকে থেকেই একজন ডুবরে উঠে আধো ঘুমে টলতে টলতে ঘুমান্তদের মারিয়ে জল খাবার জন্য যাচ্ছিল পিপেটার কাছে। চোখ বুঝেই এক মগ জল খেয়ে যেখানে পারছিল লুটিয়ে পড়ছিল, যেন জল নয় কড়া মদ খেয়েছে। তৃষ্ণায় এরা সবাই পীড়িত। সকালে কাজে যাবার আগে এরা খেত না। ভরা পেটে জলের তলে চাপ পড়ে ভয়ানক বেশি। জলের তলে অন্ধকার না হওয়া পর্যন্ত সারাদিন খালি পেটে থেকে খাওয়া সারত কেবল ঘুমের আগে। আর সে খাদ্যও ছিল নোনা মাংস। রাতে ডিউটি দিচ্ছিল রেড ইন্ডিয়ান বালতাজার। জাহাজের মালিক ক্যাপ্টেন পেদ্রো জুরি তার ডান হাত ছিল সে। জোয়ানকালে বালতাজের নাম ছিল মুক্ত সংগ্রহের জন্য। জলের নিচে সে থাকতে পারত 90 কি 100 সেকেন্ড। সাধারণ ডুবুরির তুলনায় সময়টা দ্বিগুণ। কেমন করে? কেননা আমাদের কালে এ বিদ্যে কী করে শেখাতে হয় তা লোকে জানত, আর শেখানো শুরু হতো একেবারে ছেলেবেলা থেকেই। জোয়ান ডুবুরিদের বলতো বালতাজার। আমার বয়স যখন 10, তখন বাবা আমায় শেখাতে পাঠায় হোসের কাছে। পালতোলা একটা জাহাজ ছিল, চেলা ছিল তার 12 জন। করতো কি, জলে একটা সাদা ঢিল কি ঝিনুক ছুঁড়ে দিয়ে বলতো, তুলে নিয়ে আয়। প্রতিবার ছুটতো আর একটু বেশি গভীরে। না পারলে 2-1 ঘা চাবুক কুষে কুকুর ছোড়ার মতো করে ছুঁড়ে ফেলতো, ফের তুলে আন। এইভাবেই শেখাতো আমাদের। তারপর শেখাতে লাগলো কিভাবে জলের তলে থাকতে পারি বেশিক্ষণ। পাকা ডুবুরি জলে নেমে গিয়ে নোঙরের সঙ্গে ঝুড়ি কি জাল বেঁধে রাখত। পরে ডুব দিয়ে তা খুলতে হতো আমাদের। না খোলা পর্যন্ত উপরে ওঠা চলবে না, উঠলেই বেদ। মারতো আমাদের মায়া দয়া না করে। অনেকেই টিকতে পারেনি। তবে এলাকার 1 নম্বরের ডুবুরি হয়ে উঠি আমি। ভালোই রোজগার করতাম। বয়স হতে বিপজ্জনক পেশাটা তাকে ছাড়তে হয়। বা পাটা
তার হাঙরের কামড়ে বিকৃত হয়ে যায়। পাশটা ছেঁচড়ে যায় নোঙরের শেকলে। বুয়েনাস আইরেসে তার একটা ছোট দোকান ছিল। মুক্ত, প্রবাল, ঝিনুক আর সামুদ্রিক নানা বিরল দ্রব্যের ব্যবসা করত সে। কিন্তু ডাঙায় তার মন লাগতো না। তাই প্রায়ই মুক্ত সংগ্রহের অভিযানে যোগ দিত। কারবারিরা কদর করত ওকে। লা প্লাতা উপসাগর, তার উপকূল, কোনো কোনো জায়গায় মুক্ত পাওয়া যায়, কোন জায়গায় মুক্ত পাওয়া যায় তা ওর মতো আর কেউ জানত না। ডুবুরিরাও সম্মান করত তাকে। ডুবুরি মালিক সবাইকে খুশি রাখতে পারত সে। তরুণ ডুবুরিদের সে পেশাটার আটঘাট শেখাতো। কী করে দম রাখতে হয়, ঠেকাতে হয় হাঙরের আক্রমণ, এবং মেজাজ শরীফ থাকলে কর্তার কাছ থেকে কোনো একটা দামি মুক্ত লুকিয়ে রাখতে হয় কিভাবে সেটাও। মনিবেরা তার কদর করত এই জন্য যে এক নজরেই সে মুক্তোর সঠিক দাম বলে দিত, সেরা মুক্তো বেছে দিতে পারত। সেই জন্যেই সহকারী হিসেবে মনিবেরা তাকে সঙ্গে নিত সাগ্রহেই। একটা পিপের উপর বসে বসে মোটা একটা চুরুট টানছিল বালতাজার। মাস্তুলে ঝোলানো একটা লণ্ঠন থেকে আলো পড়ছিল তার মুখে। মুখখানা তার লম্বাটে, গালের হাড় উঁচু নয়, তরতরে নাক, সুন্দর চোখ। টিপিক্যাল আরাউকানে রেড ইন্ডিয়ানদের মুখ। টিপিক্যাল আরাউকানে রেড ইন্ডিয়ানের মুখ। বালতাজারের চোখের পাতা ঢুলে আসছিল, কিন্তু চোখ তার ঘুমলেও কান নয়। সজাগ তার দুই কান, গভীর ঘুমের মধ্যেও বিপদের আশ পায়। কিন্তু এখন বালতাজার শুনছিল কেবল ঘুমন্তদের নিঃশ্বাস ফেলার শব্দ আর অস্পষ্ট বিড়বিড়ানি। তীর থেকে ভেসে আসছিল ঝিনুকের পচা গন্ধ। ঝিনুকগুলোকে প্রথমে পচতে দেওয়া হয়, তাতে খোলা ছাড়াতে সহজ হয়। অনভ্যস্ত লোকের কাছে গন্ধটা অসহ্য ঠেকবে, কিন্তু বালতাজারের কাছে বোধ হয় তা উপদেয়ই লাগে। মুক্ত বাছাইয়ের পর বড় বড় ঝিনুকগুলো নিয়ে আসা হয় জাহাজে। জুরিতা হিসাবে লোক, ঝিনুক সে বেছে দিত কারখানায়। তা থেকে বোতাম তৈরি হতো। ঘুমোচ্ছিল বালতাজার। শিথিল আঙুল থেকে খসে পড়ল চুরুট, মাথা নুয়ে পড়ল বুকের উপর। কিন্তু চেতনায় ওর কি একটা শব্দ এসে পৌঁছলো সুদূর থেকে। শব্দটা আবার হলো একটু কাছে। চোখ মেলল বালতাজার। মনে হলো কে যেন শাঁখ বাজালে। মানুষের মতো একটা তরুণ কণ্ঠস্বর বলে উঠল, আ। তারপর ফের আরেকটু চড়ায়, আ। শাঁখের সুরেলা শব্দটা মোটেই জাহাজের ক্ষণক্ষণে বাঁশির মতো নয়। গলার আওয়াজটাও এমন নয় যে ডুবন্ত মানুষ সাহায্য চাইছে। কেমন একটা নতুন অজানা আমেজ তাতে। উঠে দাঁড়ালো বালতাজার। সঙ্গে সঙ্গেই চাঙ্গা হয়ে উঠল। ধারে এগিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল সমুদ্রে। কোনো লোক নেই কোথাও। পা দিয়ে সে খোঁচালে একজন ঘুমান্ত রেড ইন্ডিয়ানকে। চেঁচাচ্ছে নিশ্চয় ওই। কই শুনছে না তো। সমান আসতেই বলল গুঁড়ো না জাতের রেড ইন্ডিয়ানটা। হাঁটু গেড়ে সে কান পেতে ছিল। হঠাৎ নীরবতা ভেঙে পড়ল শাঁখের শব্দ আর চিৎকারে, আ আ। শুনেই গুঁড়োনা কুঁকড়ে গেল, যেন বেতের ঘা খেয়েছে। হ্যাঁ, নিশ্চয় নিশ্চয় ওই। ভয়ে দাঁত ঠকঠক করে বলল গুঁড়োনা। অন্য ডুবুরিরাও জেগে উঠল। শেষরে গেল তারা লণ্ঠনের আলোটার দিকে।
যেন অন্ধকার থেকে ওই হলদেটে ক্ষীণ আলোটাই তাদের বাঁচাবে। উদ্গ্রীব হয়ে কান পেতে বসে রইল সবাই ঘেঁষাঘেঁষি করে। শাক আর গলার আওয়াজ আরেকবার শোনা গেল অনেক দূরে, তারপর মিলিয়ে গেল। ওই দরিয়ার দানো, ফিসফিস করলো জেলেরা। এখানে আর আমাদের থাকা চলে না, হাঙরের চেয়েও সাংঘাতিক। কর্তাকে ডাকা হোক। খালি পায়ের খসখসানি উঠল। হাই তুলতে তুলতে রোমশ বুকে হাত বুলাতে বুলাতে ডেকে এসে দাঁড়ালো মনিব পেদ্রো জুরিতা। গায়ে জামা নেই, পরনে ক্যানভাস প্যান্ট, বেল্ট থেকে ঝুলছে রিভলভারের খাপ। লোকগুলোর দিকে এগিয়ে এলো সে। আলো পড়ল তার ঘুম ঘুম রোদ পোড়া ব্রোঞ্জ রঙা মুখে। কপালের উপর এসে পড়া কোকড়া ঝাঁকড়া চুলে কালো ভুরু, উপর দিকে একটু তোলা মোচ, আর পাকন্ত ছাগলদারির উপর। হলোটা কি? তার কর্কশ অবিচল কণ্ঠস্বর আর সুনিশ্চিত দেহভঙ্গিতে শান্ত হয়ে এলো রেড ইন্ডিয়ানরা। একই সঙ্গে কথা বলতে শুরু করলো সবাই। হাত তুলে ওদের থামিয়ে বালতাজার বলল, আমরা ওর আওয়াজ শুনলাম। দরিয়ার দানর। স্বপ্ন। নিদ্রালুভাবে মাথা নেতিয়ে বলল পেদ্রো, না স্বপ্ন নয়, সবাই আমরা হাক আর শাকের আওয়াজ শুনেছি। সমস্যারে বলে উঠল ডুবুরিরা। হাত তুলে ফের ওদের থামিয়ে বালতাজার বলল, আমি নিজে শুনেছি। এভাবে শাক বাজাতে পারে কেবল দানো। সমুদ্রে ওভাবে কেউ শাকও বাজায় না, হাঁকও দেয় না। শিগগির এখান থেকে সরে পড়া দরকার। গাঁজাখুরি সমান আলস্য জবাব দিল পেদ্রো। তীরে এখানে ঝিনুকগুলো সব পুরো পচে ওঠেনি। সেগুলো জাহাজে এনে নোঙর তোলার কোনো ইচ্ছেই ছিল না তার, কিন্তু ডুবুরিদের বোঝানো গেল না। উত্তেজিত হয়ে উঠল তারা, হাত নেড়ে চেঁচাতে লাগলো, হুমকি দিল জাহাজ না ছাড়লে কালই তারা তীরে গিয়ে পায়ে হেঁটে বুয়েনাস আইরেসে রওনা দেবে। ঠিক আছে, চুলোই যা তোরা, আর তোদের এই দানো কাল ভোরেই নোঙর তোলা হবে বলে গজগজ করতে করতে ক্যাপ্টেন চলে গেল তার কেবিনে। ঘুম তার টুটে গিয়েছিল। বাতি জ্বালিয়ে চুরুট ধরিয়ে সে ছোট্ট কেবিনটায় পায়চারি শুরু করলো। এই দুর্বোধ্য এক প্রাণী অল্প কিছুদিন হলো এখানকার সাগরে দেখা দিয়েছে। ডুবুরিদের আর উপকূলের বাসিন্দাদের ভয় পাওয়াচ্ছে, তারই কথা ভাবছিল সে। কেউ তাকে দেখেনি, সে কিন্তু তার জানানি দিয়ে গেছে বেশ কয়েকবার। কিংবদন্তি গড়ে উঠেছে তাকে নিয়ে। ফিসফিস ফিসফিস করে তা বলা বলি করতো নাবিকেরা। চারপাশে তাকাতো ভয়ে ভয়ে, যাতে কথাগুলো দানার কানে না যায়। প্রাণীটা কারো ক্ষতি করেছে, আবার অপ্রত্যাশিত উপকারও করেছে কারো কারো। বুড়ো রেড ইন্ডিয়ানরা বলতো উনি সমুদ্রের দেবতা। 1000 বছরে একবার করে উনি সমুদ্রের গভীর থেকে উঠে আসেন দুনিয়ায় ন্যায়ের রাজ্য প্রতিষ্ঠার জন্যে। ক্যাথলিক পাদ্রীরা সংস্কারশূন্য স্পেনীয়দের বোঝাতো ওটা দরিয়ার দানব। লোকে পবিত্র ক্যাথলিক গির্জাকে ভুলে যাচ্ছে বলে ও দেখা দিতে শুরু করেছে। মুখে মুখে ছড়ানো এই সব গুজব বুয়েনাস আইরেস পর্যন্ত পৌঁছয়। কয়েক সপ্তাহ ধরে দরিয়ার দানব হয়ে উঠল বাজারি কাগজগুলোর প্রিয় প্রসঙ্গ। অজ্ঞাত কারণে কোনো জাহাজ কি জেলে, ডিঙি ডুবলে, জাল ছিঁড়লে কি ধরা মাছ হাতছাড়া হলে তা সবই দরিয়ার দানর কীর্তি বলে ধরা হতো। কেউ কেউ আবার বলতো যে
দানব মাঝে মাঝে জেলে ডিঙিতে বড় বড় মাছ ছুঁড়ে দিয়েছে, এমনকি ডুবন্ত লোককেও একবার বাঁচিয়েছে। অন্তত একজন হলফ করে বলল যে একবার যখন সে ডুবছিল তখন তল থেকে কে যেন তাকে ঠেলে তুলে তীর পর্যন্ত সাঁতরে নিয়ে আসে, আর উদ্ধার পেয়ে সে যখন বালিতে পা দিয়েছে তখনই তা অদৃশ্য হয়ে যায় তরঙ্গ ভঙ্গে। তবে সবচেয়ে তাজ্জবের কথা যে দানবকে কেউ স্বচক্ষে দেখেনি। কেমন সে দেখতে তা জানা গেল না। অবশ্যই এমন লোকও ছিল বৈকি যারা বলল দানবর মাথায় শিং আর ছাগলের দাড়ি আছে, সিংহের মতো তার থাবা, মাছের মতো লেজ। কেউ বলল তা মানুষের মতো পা সমেত শিংওয়ালা এক প্রকাণ্ড কোলাব্যাঙের মতো দেখতে। বুয়েনাস আইরেসের সরকারি কর্মকর্তারা প্রথমে এসব গুজবে কোনো কান দেয়নি। আলোড়ন কিন্তু ক্রমে বেড়ে উঠতে লাগলো, বিশেষ করে জেলেদের মধ্যে। অনেক জেলেই সমুদ্রে যেতে ভয় পেল, মাছ ধরা কমে গেল, টান পড়ল অধিবাসীদের খাবারে। তখন কর্মকর্তারা ব্যাপারটা তদন্ত করে দেখবে ঠিক করলো। কয়েকটা স্টিমার আর পুলিশি মোটর লঞ্চ পাঠানো হলো উপকূল বরাবর। হুকুম হলো যে অজ্ঞাত পরিচয় ব্যক্তি উপকূলবাসীদের মধ্যে গোলমাল ও আতঙ্ক ছড়াচ্ছে তাকে গ্রেপ্তার করতে হবে। 2 সপ্তাহ সারা লা প্লাতা উপসাগর তল্লাশ করে বেড়ালো পুলিশ। মিথ্যে আতঙ্ক ছড়াচ্ছে বলে কিছু রেড ইন্ডিয়ানকে আটক করলো, কিন্তু দরিয়ার দানবকে ধরা গেল না। পুলিশ কর্তা সরকারি বিজ্ঞপ্তি দিয়ে জানালো যে দরিয়ার দানব বলে কেউ নেই, সবই কিছু অজ্ঞ লোকের রটনা। তারা ধরা পড়েছে, যথাযোগ্য শাস্তি তারা পাবে। জেলেরা যেন গুজবে বিশ্বাস না করে মাছ ধরায় মন দেয়। কিছুকাল কাজ হলো তাতে, কিন্তু দানর ফষ্টি নষ্টি থামল না। একদিন রাত্রে তীর থেকে অনেক দূরের এক ডিঙিতে জেলেরা জেগে উঠল ছাগলছানার ডাকে। কি করে ওটা ওখানে পৌঁছলো বোঝা গেল না। আরেক দল জেলে জাল টেনে তুলে দেখলো তা একেবারে কাটা। দানর নবোদয়ে উল্লাসিত হয়ে সাংবাদিকরা এবার বিজ্ঞানীদের ব্যাখ্যা চাইল। বিজ্ঞানীরা বললেন শুধু মানুষের পক্ষে যা সম্ভব তেমন কাজ করতে পারে বলে কোনো সামুদ্রিক জীবের কথা বিজ্ঞান জানে না। স্বল্প বিদিত অতি গভীর কোনো সমুদ্রে তা দেখা দিলেও নয় কথা ছিল। লিখলেন তারা, তাহলেও সেরূপ জীবের পক্ষে বুদ্ধিমন্ত কাজ করা সম্ভব বলে তারা মানতে পারলেন না। পুলিশ কর্তার সঙ্গে বিজ্ঞানীরা স্থির করলেন ওটা কোনো বখাটের কারসাজি। তবে সব বিজ্ঞানীই তা ভাবেননি। তারা ষষ্ঠ শতকের বিখ্যাত জার্মান প্রকৃতিবিদ কনরাড হেসনারের নজির দিলেন। ইনি সাগরকুমারী, সামুদ্রিক দানব, সামুদ্রিক সাধু ও সামুদ্রিক বিষবের বিবরণ দিয়ে গেছেন। নববিজ্ঞান স্বীকার না করলেও প্রাচীন ও মধ্যযুগীয় পণ্ডিতেরা যা লিখে গেছেন তার অনেক কিছুই তো শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হয়েছে। ঐশ্বরিক সৃষ্টির ভাণ্ডার অফুরন্ত, তাই সিদ্ধান্ত টানার ব্যাপারে অন্য সবার চাইতে আমাদের বিজ্ঞানীদেরই সংযম ও সতর্কতার প্রয়োজন বেশি, লিখলেন প্রাচীনপন্থী কিছু বৈজ্ঞানিক। তবে সংযত ও সতর্ক এই লোকদের বিজ্ঞানী বলা মুশকিল। বিজ্ঞানের চেয়ে অলৌকিকে তাদের বিশ্বাস ছিল বেশি। অধ্যাপনাটা হতো আরাধনার মতো। বিতর্কের মীমাংসার জন্য শেষ পর্যন্ত বৈজ্ঞানিক অভিযান প্রেরণের সিদ্ধান্ত হলো। দানব দেখা অভিযাত্রীরা পেলেন না, কিন্তু অজ্ঞাত ব্যক্তির আচরণ সম্পর্কে অনেক নতুন নতুন খবর তারা জানালেন।
জানলেন। প্রাচীনপন্থী বিজ্ঞানীরা জিদ ধরেছিলেন যে ব্যক্তির জায়গায় প্রাণী বসানো হোক। সংবাদপত্রে প্রকাশিত তাদের রিপোর্টে অভিযাত্রীরা লিখলেন, ১. কোনো কোনো স্থানে আমরা বালুচরে মানুষের সংকীর্ণ পায়ের ছাপ দেখেছি। সমুদ্রের দিক থেকে এসে আবার তা সমুদ্রে ফিরে গেছে। তবে নৌকা করে আসা লোকেও তীরে এরূপ চিহ্ন রেখে যেতে পারে। ২. কাঁটাজাল যা দেখেছি তা শুধু ধারালো কর্তন যন্ত্রেই সম্ভব। এটা সম্ভব যে ডুবো পাথর কি ডুবো জাহাজের ভাঙা লোহালক্ষরে লেগে তা ছিঁড়েছে। ৩. প্রত্যক্ষদর্শীরা বলে যে ঝড়ে জল থেকে অনেক দূরে এক ডলফিন তীরে নিক্ষিপ্ত হয়, কিন্তু রাতে কেউ তাকে আবার জলে টেনে নিয়ে আসে। বাড়িতে বড় বড় নকলা পায়ের দাগ দেখা গেছে। নিশ্চয় ওটা কোনো সহৃদয় জেলের কাজ। আমরা জানি যে মাছ শিকার করতে গিয়ে ডলফিন মাছগুলোকে অগভীর জলে তাড়িয়ে এনে জেলেদের সাহায্য করে থাকে। জেলেরাও প্রায় এই ডলফিনের বিপদ থেকে বাঁচায়। নখের চিহ্ন বলে যা মনে হয়েছিল তা মানুষের পায়ের আঙুল থেকে ও হওয়া সম্ভব। কল্পনায় তা নখ হয়ে দাঁড়িয়েছে। ৪. কোনো রগুড়ে লোক সম্ভবত ছাগলছানাটিকে নৌকা করে এনে জেলে ডিঙিতে অলক্ষ্যে চালান করে দিয়ে থাকবে। দানর ফেলে যাওয়া চিহ্নের এমনই সহজ ব্যাখ্যা বিজ্ঞানীদের আরও অনেক ছিল। এই সিদ্ধান্তে তারা এলেন যে এত সব জটিল কাণ্ড করা কোনো সামুদ্রিক দানবের পক্ষে সম্ভব নয়। তাহলেও সবাই এ ব্যাখ্যায় সন্তুষ্ট হলো না। এমনকি বিজ্ঞানীদের মধ্যেও কারো কারো কাছে তা সংশয়ভাজন বলে মনে হলো। ক্ষিপ্ত ধূর্ত কোনো লোক এত সব কাণ্ড করে বেড়াচ্ছে, অথচ এতদিনেও লোকের চোখে পড়ল না, তা হয় কি করে? তাছাড়া বড় কথা, দানব অতি অল্প সময়ের মধ্যেই একান্ত দূর দূর সব জায়গায় তার কীর্তি দেখিয়ে বেড়াচ্ছে। হয় অসাধারণ দ্রুতবেগে সে সাঁতরাতে পারে, নয় তার বিশেষ কোনো একটা যন্ত্র আছে, অথবা দানব সংখ্যায় এক নয় একাধিক। কিন্তু সেক্ষেত্রে কাণ্ডগুলো আরও দুর্বোধ্য ও ভয়াবহ হয়ে ওঠে। পায়চারি করতে করতেই পেদ্রো জুরিতা এই প্রহেলিকার কথাটা ভাবছিল। খেয়াল ছিল না কখন ভোর হয়ে গেছে। গবাক্ষে এসে পড়েছে গোলাপি কিরণ। আলো নিভিয়ে সে মুখ হাত ধুতে লাগলো। মাথায় গরম জল ঢালার সময় ডেক থেকে ভয়ার্ত চিৎকার কানে এলো তার। প্রক্ষালন শেষ না করেই পেদ্রো দ্রুত উঠল সিঁড়ি বেয়ে। ক্যানভাসের ন্যাংটি পরা ডুবুরিরা জাহাজের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে হাত নেড়ে চিৎকার করছিল এলোমেলো। নিচে তাকিয়ে পেদ্রো দেখল যে রাতে বেঁধে রাখা নৌকাগুলো সব খোলা। রাতের হাওয়ায় তা সমুদ্রের অনেক দূর ভেসে গিয়েছিল। এখন আবার উল্টো হাওয়ায় ধীরে ধীরে আসছে তীরের দিকে। দাঁড়গুলো ভাসছে চারদিকে ছড়িয়ে। নৌকাগুলো জুটিয়ে আনার হুকুম দিল পেদ্রো, কিন্তু ডুবুরিরা কেউ নড়ল না। ফের হুকুম দিতে কে যেন বলে উঠল, ইচ্ছায় নিজেই যাও। দানর থাবার মধ্যে রিভলভারের খাপে হাত দিল পেদ্রো। ডুবুরিরা সরে গিয়ে ভিড় করে দাঁড়ালো মাস্তুলের কাছে। হিংসের মতো চাইল জুরিতার দিকে। মনে হলো এই বুঝি সংঘাত বাঁধে, কিন্তু বাধা দিল বালতাজার। বলল, আরাউকানিয়েরা কিছুতেই ডরায় না। হাঙরের পেটে যায়নি, দানও আমার বুড়ো হাড় ছোঁবে না। বলে দুই হাত মাথার উপর জোর করে ঝাঁপ দিল জলে। সাঁতরে গেল কাছের নৌকাটার দিকে। ডুবুরিরা রেলিংয়ের কাছে
এসে সভয়ে দেখতে লাগলো তাকে। জখম পা আর বয়স সত্ত্বেও সাঁতরালো সে খাসা। কয়েকবার হাত নেড়েই সে নৌকাটার কাছে পৌঁছে গেল। ভাসন্ত একটা দাঁড় তুলে নিয়ে উঠে বসলো নৌকায়। চেঁচিয়ে বলল, দড়িটা ছুরি দিয়ে কাটা, দিব্যি কেটেছে যেন খুর। বালতাজার কোনো বিপদে পড়ল না দেখে জন কতক ডুবুরিও এবার সাহস করে জলে ঝাঁপালো ডলফিনের পিঠে। সবে সূর্য উঠেছে, কিন্তু তার মধ্যেই কাঠফাটা হয়ে উঠেছে রৌদ্রুর। রূপলি নীল আকাশে মেঘ নেই এক ফোঁটা, সাগর নিশ্চল। জেলিফিশ জাহাজ এসে পড়েছে বুয়েনাস আইরেসের ২০ কিলোমিটার দক্ষিণে। বালতাজারের পরামর্শে নোঙর ফেলা হলো জল থেকে ২ সারিতে সোজা ওঠা ২ পাহাড়ের মাঝখানে খাড়িতে। নৌকাগুলো ছড়িয়ে পড়েছে চারদিকে। প্রথমত প্রতিটি নৌকায় লোক ছিল ২ জন। একজন ডুবত, অন্যজন তাকে টেনে তুলত। তারপর ভূমিকা বদলাতো তারা। একটা নৌকো তীরের বেশ কাছে এসে পড়েছিল। দড়ির প্রান্তে বাঁধা বড় একখণ্ড প্রবাল ঝামা পায়ে আঁকড়ে ডুবুরি তরতরিয়ে নেমে গেল নিচে। জল ছিল তপ্ত, স্বচ্ছ। জলতলের প্রতিটি পাথর দেখা যাচ্ছিল। তীরের কাছে সমুদ্রতল থেকে আরও প্রবাল উঠেছে, যেন নিথর হয়ে আসা সামুদ্রিক বাগানের ছাড়। সোনালি রূপলি ঝলক দেওয়া ছোট ছোট মাছ চড়ে বেড়াচ্ছিল তাদের মধ্যে। একেবারে তলে নেমে ডুবুরি চটপট ঝিনুক তুলে কোমরে বাঁধা থলিটায় ভরছিল। তা দোসর গুরোনা জাতের রেড ইন্ডিয়ান দড়ির অন্য প্রান্তটা ধরেছিল উপরে, আর ঝুঁকে চেয়েছিল জলের দিকে। হঠাৎ সে দেখল ডুবুরি প্রাণপণে লাফিয়ে উঠল পায়ের উপর। দড়ি ধরে এমন হ্যাঁচকা টান দিল যে সে প্রায় উল্টে পড়ছিল। দুলে উঠল নৌকো। গুরোনো তাড়াতাড়ি জল থেকে টেনে তুলে নৌকায় চাপালো ডুবুরিকে। মুখ হাঁ করে লম্বা লম্বা নিঃশ্বাস ফেলছিল সে। চোখ ঠেলে বেরিয়ে আসছে কালচে ব্রোঞ্জ মুখখানা হয়ে উঠেছে ধূসর। হাঙর কোনোই জবাব না দিয়ে ডুবুরি টলে পড়ল নৌকার খুনে। কিসে এত ভয় পেল সে? জলের দিকে নজর করতে লাগলো গুরোনা। হ্যাঁ, সত্যিই কি যেন গোলমাল হয়েছে ওখানে। চিল দেখে ভয় পাওয়া পাখির মতো ছোট ছোট মাছগুলো দ্রুত গিয়ে লুকিয়ে পড়ছে ঘন সামুদ্রিক উদ্ভিদের ফাঁকে। হঠাৎ যেন ডুবো পাহাড়ের ওপাশ থেকে লালচে ধোঁয়ার মতো কি একটা তার চোখে পড়ল। ধীরে ধীরে ধোঁয়াটা চারদিকে পুরে গোলাপি করে তুলল জলটা। সঙ্গে সঙ্গেই কালচে কি একটা দেখা গেল। ওটা একটা হাঙরের গা। ধীরে ধীরে ঘুরে গিয়ে তা পাহাড়ের ওপাশে অদৃশ্য হলো। জলতলের রক্তিম ধোঁয়াটা শুধু রক্ত হওয়াই সম্ভব। ব্যাপারটা কি? সঙ্গীর দিকে চাইল গুরোনা, কিন্তু চিত হয়ে পড়ে আছে সে কোলে। মুখ হাঁ করে নিঃশ্বাস টানছে। ফ্যালফ্যাল করে চেয়ে আছে আকাশের দিকে। গুরোনা দাঁড় টেনে নিয়ে তাড়াতাড়ি তার অসুস্থ সঙ্গীকে নিয়ে এলো জাহাজে। শেষ পর্যন্ত আত্মস্থ হলো ডুবুরি, কিন্তু বাকশক্তি যেন তার চলে গিয়েছিল। শুধু গো গো করলো, মাথা নাড়ল, ঠোঁট ফোলালো। জাহাজে যারা ছিল তারা অধীর হয়ে উঠেছিল ব্যাপারটা কি জানবার জন্য। বলো বলছি। শেষ পর্যন্ত তাকে ঝাঁকিয়ে ধমক দিল এক জোয়ান রেড ইন্ডিয়ান। ধর থেকে ভয় পুচকে প্রাণটাকে না হারাতে চাইলে এখনই বল। ডুবুরি তার মাথা ঘুরিয়ে ভাঙা গলায় বলল, দরিয়ার দানব দেখলাম বটে। আরে বল না বাপু। অধৈর্যে চেঁচামেচি লাগালো ডুবুরিরা। দেখি হাঙর ছুটে আসছে সোজা আমার দিকে।
দফা আমার শেষ। প্রকাণ্ড চেহারা, কালচে রং, মুখ হা করে আছে, এই আমায় খাবে। হঠাৎ দেখি আরও আসছে আরেকটা হাঙ্গর। দানব, দেখতে কেমন? মাথা আছে? মাথা মনে হচ্ছে আছে। গিলাসের মতো চোখ। চোখ থাকলে মাথাও থাকবে নিশ্চয়। নিঃসন্দেহে ঘোষণা করল জোয়ান রেড ইন্ডিয়ান। চোখকে তো কোথাও বসতে হবে। থাবা আছে? থাবা ঠিক ব্যাঙের মতো, লম্বা লম্বা সব জেটে আঙুল নখ আছে। ঝকমক করছে যেন আঁশওয়ালা মাছ। হাঙরের কাছে সাঁতরে এলো, ঝলক দিল থাবা। ব্যাস, গলগলিয়ে রক্ত বেরোলো হাঙরের পেট থেকে। আর পা ওর কেমন? জিজ্ঞেস করলো একজন ডুবুরি। পা মনে করার চেষ্টা করলো সে। পা মোটেই নেই। লম্বা লেজ আছে, লেজের ডগায় দুটো সাপ। কাকে তুই ভয় পেয়েছিলি বেশি, হাঙ্গরকে নাকি দানকে? দানকে, বিনা দ্বিধায় জবাব দিল ডুবুরি। দানকে, যদি আমার জীবন সেই বাঁচায়। যদিও আমার জীবন সেই বাঁচায়। ও ছাড়া আর কেউ নয়। হ্যাঁ, ওই দরিয়ার দানব, বলল জোয়ান রেড ইন্ডিয়ান। সাগরের দেবতা, গরিবের উপকার করে, শুধরে দিল বুড়ো। যেসব নৌকা তখনও সাগরে ভাসছিল, খবরটা দ্রুত পৌঁছে গেল তাদের কাছে। চটপট ফিরে জাহাজে উঠল তারা। সবাই এসে বারবার করে ডুবুরির কাছ থেকে ওই একই কাহিনীটা শুনল। সেও পুনরাবৃত্তি করে গেল, প্রতিবার নতুন নতুন খুঁটিনাটি যোগ দিয়ে। ওরও মনে পড়লো যে পুনরাবৃত্তি সত্য। ওর মনে পড়লো যে দত্তিটার নাক দিয়ে লাল আগুন বেরোচ্ছিল, দাঁতগুলো তার ধারালো আর আঙুলের মতো লম্বা লম্বা, কানগুলো নড়ছিল, গায়ের দুপাশে ছিল পাখনা, পেছনে নৌকোর হাতলের মতো এক লেজ। দেখে ঘুরে ঘুরে গল্পটা শুনে বেড়াচ্ছিল পেদ্রো জুরিতা। পরনে তার সাদা হাফ প্যান্ট, কোমর পর্যন্ত খোলা, মাথায় প্রকাণ্ড এক স্ট্রো হ্যাট, পায়ে জুতো থাকলেও মজা নেই। যতই মুখ খুলছিল ডুবুরিটা, ততই পেদ্রো নিশ্চিত হয়ে উঠছিল সে ব্যাপারটা সবই হাঙর দেখে আতঙ্কিত ডুবুরির কল্পনা। তবে সবটাই হয়তো কল্পনা নয়। হাঙরটার পেট কেউ চিরেছে নিশ্চয়। জল তো গোলাপি হয়ে উঠেছে। রেড ইন্ডিয়ানটা মিছে কথা বলছে, কিন্তু কিছুটা সত্যি আছে এর পেছনে। ধুত্তরি শালা, তাজ্জব ব্যাপার। এইখানে জুরিতার চিন্তা ছিন্ন হয়ে গেল হঠাৎ পাহাড়ের পেছন থেকে আসা একটা শাঁখের শব্দে। শব্দটায় যেন বজ্রপাতের কাজ হলো। স্তব্ধ হয়ে গেল সমস্ত আকাশ। ফ্যাকাশে হয়ে উঠল মুখগুলো। কুসংস্কারাচ্ছন্ন আতঙ্কে ডুবুরিরা চাইল পাহাড়টার দিকে। কিছু দূরে জলের উপর খেলা করছিল একদল ডলফিন। একটা ডলফিন দলছাড়া হয়ে সজোরে ঘোতঘোত করে উঠল এমনভাবে যেন শাঁখের শব্দে সাড়া দিল। তারপর দ্রুত পাহাড়ের দিকে সাঁতরে গেল আর অদৃশ্য হলো পাথরের খাঁজের আড়ালে। আতঙ্কিত আরও কয়েক মুহূর্ত কাটল। হঠাৎ পাহাড়ের ওপাশ থেকে দেখা দিল ডলফিনটা। পিঠে তার বসে আছে অদ্ভুত এক জীব। ডুবুরি যার কথা বলছিল সেই দানব। দেহটা তার মানুষের মতো, মুখে প্রকাণ্ড দুই চোখ, রৌদ্র ঝকমক করছে মোটরগাড়ির হেডলাইটের মতো। গায়ের চামড়া মেদুর নীলাভ রূপলি। কবজির কাজটা ব্যাঙের পায়ের মতো। চামড়ায় জোড়া লম্বা লম্বা আঙুল, কালচে সবুজ। হাঁটু অবধি পা জলের তলে। তাই তা মানুষের মতো দেখতে নাকি লেজ আছে কিনা
বোঝা গেল না। তা হাতে তার পাক দেওয়া লম্বা একটা শাক। আরেকবার তাতে ফুট দিয়ে মানুষের মতো হেসে উঠে হঠাৎ বিশুদ্ধ স্প্যানিশ ভাষায় হাঁক দিল, জলদি লিডিং, সামনে। ডলফিনের পিঠে হাত দিয়ে চাপ্পর মারল প্রাণীটা, পা দিয়ে গুঁতো দিল পেটে। ডলফিনও অমনি তেজি ঘোড়ার মতো গতি বাড়ালো। অজান্তেই চেঁচিয়ে উঠল ডুবুরিরা। অসাধারণ এই সওয়ারি তাতে ফিরে চাইল। লোক দেখে সে টিটকারির মতো লুকিয়ে পড়ল ডলফিনের দেহের আড়ালে। দেখা গেল শুধু সবুজ একটা হাত ডলফিনের পিঠে তা চাপ্পর মারল। ডলফিনও বাধ্যের মতো তার সওয়ারি সমেত সমুদ্রে ডুব দিল। আধখানা পাক দিয়ে তারা অদৃশ্য হয়ে গেল ডুবো পাহাড়ের ওপাশে। ব্যাপারটা ঘটতে মিনিট খানেকের বেশি সময় লাগে নাই, কিন্তু আত্মস্থ হতে দর্শকদের লাগলো অনেকক্ষণ। চেঁচামেচি ছোটাছুটি লাগালো ডুবুরিরা, দু হাতে মাথা চেপে ধরতে লাগলো। হাঁটু গেড়ে বসে সমুদ্রের বস হাঁটু গেড়ে বসে সমুদ্রের দেবতার কাছে প্রার্থনা করতে লাগলো রেড ইন্ডিয়ানরা। তরুণ একজন মেক্সিকান আতঙ্কে চেঁচাতে কেন জানি মাছ তুলবে উঠতে শুরু করে দিল। নিগ্রোরা ছুটে গিয়ে লুকোলো খোলের মধ্যে। ঝিনুক খোঁজার আর কোনো কথাই ওঠে না। বহু কষ্টে শৃঙ্খলা ফেরালো পেড্রো আর বালতাজার। নোঙর তুলে জেলি মাছ জাহাজ যাত্রা করলো উত্তর দিকে। জুরি তার ব্যর্থতা। ব্যাপারটা নিয়ে ভাবার জন্য ক্যাপ্টেন নেমে গেল তার কেবিনে। পাগল হবার ব্যাপার। মাথায় এক কলসি তপ্ত জল ঢেলে ভাবলে জুরিতা সামুদ্রিক দানব কিনা কথা বলছে বিশুদ্ধ কাস্তেলান্য ভাষায়। ভুতুরে কাণ্ড, মস্তিষ্ক বিকৃতি। কিন্তু একসঙ্গে সবারই তো আর মস্তিষ্ক বিকৃতি ঘটতে পারে না। এমনকি দুজন লোকও কখনো একই স্বপ্ন দেখে না। অথচ সবাই আমরা দরিয়ার দানবটাকে দেখলাম, তাতে কোনো সন্দেহই নেই। তার মানে যত অবিশ্বাস্যই হোক ওটা আছে। তাজা হবার জন্য ফের এক কলসি জল ঢেলে সে গবাক্ষ দিয়ে তাকালো। একটু সুস্থির হয়ে সে ভাবল, যতই হোক প্রাণীটার বুদ্ধি মানুষের মতো, ভেবেচিন্তে কাজ করতে পারে। দেখে মনে হয় জলে ডাঙায় কোথাও তার অসুবিধে হয় না। তাছাড়া স্প্যানিশ ভাষাও জানে, তার মানে কথা বলা যায় ওর সঙ্গে। তাহলে যদি ওকে ধরে মুক্ত খোঁজার কাজে লাগানো যায়। জলচর এই একটি কোলা ব্যাঙ দিয়ে গাদা গাদা ডুবুরির কাজ হয়ে যাবে। তাছাড়া কত লাভ। প্রতিবার মুক্ত তুলে সিকিভাগ ডুবুরিকে দিয়ে দিতে হচ্ছে, আর এটাকে কিছুই দিতে হবে না। দুদিনেই লাখ লাখ পেসো লোটা যাবে। স্বপ্নাচ্ছন্ন হয়ে পড়ল জুরিতা। টাকা করার স্বপ্ন তার বহুদিনের। মুক্তোর খোঁজে সে যায়, শুধু সেখানেই কেউ যেখানে যায় না। পারস্য উপসাগর, সিংহল তীর, লোহিত সমুদ্র, অস্ট্রেলিয়া উপকূল, এসবই অনেক দূরে। মুক্তো প্রায় নিঃশেষ। মেক্সিকান কি ক্যালিফোর্নিয়া উপসাগর। সেরা আমেরিকান মুক্তো যেখানে পাওয়া যায়, সেই ভেনেজুয়েলা উপকূলে যাওয়াও তার পক্ষে সম্ভব নয়। জাহাজটা তার খুবই জীর্ণ, ডুবুরিও সংখ্যায় কম। ফলাও করে কাজে নামার মতো টাকা জুরি তার নেই। তাই আর্জেন্টিনার উপকূলেই সে রয়ে গেছে। কিন্তু এবার সে 1 বছরেই কোটিপতি হয়ে যেতে পারে, যদি কোনো ক্রমে একবার ধরতে পারে ওই দরিয়ার দানবটাকে। সে হয়ে উঠবে আর্জেন্টিনার
হয়তোবা গোটা আমেরিকার মধ্যে সবচেয়ে ধনী। টাকায় ক্ষমতা আসবে, লোকের মুখে মুখে ফিরবে তার নাম। কিন্তু সাবধান হওয়া দরকার, ব্যাপারটা গোপন রাখতে হবে। দেখে উঠল জুরিটা, বাবুর্চি সমেত সবাইকে ডেকে বলল, দরিয়ার দানোর গল্প যারা ছড়িয়েছে তাদের ভাগ্য কি হয়েছে জানো তো? পুলিশ তাদের গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে। তোমাদেরও সাবধান করে দিচ্ছি। দানো দেখেছ বলে একটি কথাও যদি ফাঁস করো তাহলে তোমাদেরও জেলে পাঠাবে। বুঝেছ তো? প্রাণের মায়া থাকলে একটি কথাও কাউকে বলবে না, বললেও কেউ বিশ্বাস করবে না। ভাবল চুরিতা। খুবই গাঁজাখড়ি শোনাবে। কেবল বালতাজারকে সে নিজের কেবিনে ডেকে তার মতলবটা জানালো। মনিবের কথা মন দিয়ে শুনল বালতাজার। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তা ঠিক। দানো থাকলে শত শত ডুবুরির কাজ হয়ে যাবে, কিন্তু ধরা যাবে কি করে? জুরিতা বলল, জাল দিয়ে। জাল কেটে দেবে, হাঙ্গরের পেট যেভাবে ফেরে দিয়েছিল। তারের জালের বায়না দেব, কিন্তু ধরবে কে? দানো কথাটা শোনা মাত্রই আমাদের ডুবুরিদের হাঁটু খুলে আসবে। বস্তা ভরে সোনা দিলেও রাজি হবে না। আর তুই নিজে বালতাজার কাজ ঝাঁকালো। ওকে ধরা কঠিন, তবে হাড় মাংস দিয়ে তৈরি হলে মারা কঠিন হবে না। কিন্তু আপনার তোকে দরকার জীবন্ত। ভয় পাচ্ছিস না তো বালতাজার? দরিয়ার দানো সম্পর্কে কি মনে হয় তোর, বল দেখি। কি আর মনে হবে যদি দেখি জাগুয়ার উড়ে যাচ্ছে, গাছে চাপছে হাঙর। অজানা অজানা জন্তুকে সর্বদাই ভয় হয়, তবে ভয়ঙ্কর জন্তু শিকার করতেই আমি ভালোবাসি। প্রচুর টাকা দেব তোকে। বালতাজারের হাত ঝাঁকিয়ে জুরিতা তার পরিকল্পনাটা পেশ করলো। এ ব্যাপারে লোক যত কম থাকে ততই ভালো। তুই বরং তোর আরাওকানি জাতের সঙ্গে কথা বল, সাহস আছে ওদের। জন পাঁচেককে বাস, তার বেশি নয়। আমাদের ডুবুরিরা রাজি না হলে বাইরের লোক দেখ। মনে হচ্ছে দানো তীরের কাছাকাছি থাকে। প্রথমে ওর ডেরাটা খোঁজ, তাহলে ওকে জালে ফেলা সহজ হবে। অবিলম্বেই কাজে লাগলো ওরা। জুরিতার ফরমায়েশ অনুসারে তারের একটা জাল বানানো হলো। দেখতে প্রকাণ্ড একটা তলহীন পিপের মতো। ভেতরে সাধারণ জাল রাখা হলো যাতে দানো তাতে জড়িয়ে পড়ে। ডুবুরিদের পাওনা মিটিয়ে বিদায় দেওয়া হলো। পুরনো খালাসিদের মধ্যে থাকতে রাজি হলো শুধু আরাওকানি জাতের দুজন রেড ইন্ডিয়ান। আরও তিনজনকে জোটানো হলো বুয়েনাস আইরেস থেকে। ঠিক হলো দানোর সন্ধান শুরু হবে সেই উপসাগর থেকে, যেখানে জেলি মাছ জাহাজের লোকেরা তাকে দেখেছিল প্রথম। দানো যাতে সন্দেহ না করে তার জন্য জাহাজ নোঙর ফেলল খাড়িটা থেকে কয়েক কিলোমিটার দূরে। জুরিতা আর তার সহচরেরা মাঝে মাঝে মাছ ধরে বেড়াতো, যেন সেইটাই তাদের প্রধান কাজ। সেই সঙ্গে পালা করে তাদের তিনজন তীর থেকে পাথরের আড়ালে লুকিয়ে নজর রাখত সমুদ্রের দিকে। দ্বিতীয় সপ্তাহ পড়ল, অথচ দানোর কোনো পাত্তা পাওয়া গেল না। তীরে যেসব রেড ইন্ডিয়ান চাষবাস করত তাদের সঙ্গে আলাপ জমালো বালতাজার। সস্তায় তাদের কাছে মাছ বেচে এ কথা সে কথার পর আলাপ টেনে আনত দরিয়ার দানো নিয়ে। বুড়ো রেড ইন্ডিয়ানদের সঙ্গে এইসব আলাপ থেকে বোঝা গেল যে জায়গাটা তারা বেছেছে ঠিকই। অনেকেই তারা শাঁখের আওয়াজ শুনেছে, পায়ের ছাপ দেখেছে বালিতে। তারা বলল দানোর গোড়ালির ছাপটা মানুষের মতো, কিন্তু আঙুলগুলো লম্বা লম্বা। মাঝে মাঝে বালিতে গায়ের ছাপও দেখেছে, চিত হয়ে শুয়ে থাকার মতো। বাসিন্দাদের কোনো ক্ষতি করেনি দানো, তাই তারাও ওর চিহ্নগুলো নিয়ে আর মাথা ঘামাতো না।
তবে চাক্ষুষ কেউ কখনো দানবকে দেখেনি। 2 সপ্তাহ জাহাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাব করল যেন মাছ ধরছে। 2 সপ্তাহ জুরিতা, বালতাজার আর তাদের ভাড়াটেরা সমুদ্র থেকে নজর সরায়নি, কিন্তু দরিয়ার দানকে দেখা গেল না। অস্থির হয়ে উঠল জুরিতা। সে ছিল অসহিষ্ণু প্রকৃতির আর কৃপণ। এক একটা দিন যাওয়া মানেই টাকা খরচ, অথচ দানও তাদের বসিয়েই রাখছে। এমনকি এমনকি সন্দেহই শুরু হলো পেদ্রোর। দানো যদি সত্যি অপ্রাকৃত কোনো সত্তা হয়, তাহলে জালে তাকে আদৌ ধরা যাবে না, আর সেটা বিপজ্জনকও হবে। কুসংস্কারে বিশ্বাস করত জুরিতা। ভূত তাড়াবার জন্য ক্রুশ সমেত কোনো পাদ্রীকে নেমন্তন্ন করবে সে, আরও টাকা খরচ তাতে। কিন্তু দানো হয়তো মোটেই দানো নয়, আসলে হয়তো কোনো ভালো সাঁতারু। দানোর বেশ নিয়ে লোককে ভয় দেখিয়ে রগর করছে। কিন্তু ডলফিনের ব্যাপারটা, তা যে কোনো জন্তুর মতো। ডলফিনকেও পোষ মানিয়ে কাজে লাগানো আশ্চর্য নয়। ব্যাপারটা ছেড়ে দেওয়াই ভালো হবে নাকি? যে প্রথম দানকে দেখতে পাবে সে পুরস্কার পাবে বলে ঘোষণা করলো জুরিতা। ঠিক করলো আরও দিন কয়েক দেখা যাক। আর আনন্দের কথা যে 3য় সপ্তাহের গোড়ায় দানব দেখা দিতে শুরু করলো। সারাদিনের মাছ ধরার পর বালতাজার তীরের কাছে মাছ ভরা নৌকো রেখে যায়। খরিদ্দাররা আসবে ভোরে। বালতাজার নৌকো রেখে চেনা পরিচিত একজন রেড ইন্ডিয়ানের সঙ্গে দেখা করতে যায়। ফিরে এসে দেখে নৌকো ফাঁকা। সঙ্গে সঙ্গেই বালতাজার বুঝল এটা দানোর কাজ। এত মাছ ও খেয়ে ফেললো ভেবে অবাক লাগলো বালতাজারের। সেই রাতেই ডিউটিরত একজন রেড ইন্ডিয়ান খাড়ির দক্ষিণ দিক থেকে শাঁখের শব্দ শুনল। আরও 2 দিন পরে নওজোয়ান এক আরাওকানি খবর দিল যে দানোর সন্ধান সে পেয়েছে। এবারও তাকে দেখা গেছে ডলফিনের সঙ্গে, তবে পিঠের উপর নয়। ডলফিনের পাশে পাশেই সে সাঁতরাচ্ছিল, চামড়ার চওড়া একটা লাগাম ধরে। খাড়িতে এসে দানো বেলটা খুলে নেয়, পিঠ চাপড়ে দেয় ডলফিনের। তারপর খাড়াই একটা পাহাড়ের তলে জলের গভীরে মিলিয়ে যায়। ডলফিন ভেসে যায় জলের উপর দিয়ে, তারপর তাকে আর দেখা যায় না। সবটা শুনে জুরিতা ধন্যবাদ জানালো লোকটাকে। তারপর পুরস্কারের প্রতিশ্রুতি দিয়ে বলল, দানো আজ তার ডেরা ছেড়ে বেরোবে না বলেই মনে হয়, তাই খাড়ির তলটা খুঁটিয়ে দেখা দরকার। কে রাজি? কিন্তু সমুদ্রের গভীরে নেমে দানোর সঙ্গে মুখোমুখি হতে কারো সাধ ছিল না। আমি, বলল বালতাজার। এক কথায় মানুষ সে। জাহাজে কয়েকজন চৌকি রেখে সবাই তারা তীরে গিয়ে রওনা দিল খাড়াই পাহাড়টার দিকে। কোমরে দড়ি বাঁধল বালতাজার। জখম হলে যাতে তাকে টেনে তোলা যায়। তারপর একটা ছোরা নিয়ে 2 পায়ে পাথর আঁকড়ে ডুব দিল। তার ফেরার জন্য অধীর হয়ে রইল আরাউকানিরা। তাকিয়ে রইল সেখানে, পাহাড়ের ছায়ায়, যেখানে জল হয়ে উঠেছে নীলাভ অন্ধকার। সময় কেটে যাচ্ছে, 50 সেকেন্ড, 1 মিনিট। শেষ পর্যন্ত টান পড়ল দড়িতে। উপরে টেনে তোলা হলো বালতাজারকে। খানিকটা সুস্থির হয়ে বালতাজার বলল, সরু একটা পথ গেছে মাটির তলের গুহায়। অন্ধকার যেন হাঙরের পেট। ওখানে ছাড়া আর কোথাও দানো ডেরা নিতে পারে না। তার চারিপাশেই পাথরের ন্যাড়া দেয়াল। চমৎকার, উল্লসিত হয়ে উঠল জুরিতা। অন্ধকার হওয়ায় বরং ভালোই হয়েছে। ওইখানেই আমাদের জাল পাতব। বাছাধন এবার আটকা পড়বে। সূর্যাস্তের পরই গুহার মুখে তারের জালটা নামানো হলো শক্ত দড়ি বেঁধে। প্রান্তগুলো বেঁধে রাখা হলো তীরে। ছোট ছোট ঘন্টি লাগানো হলো তাতে, জালে একটু ছোঁয়া লাগলেই যাতে তা বেজে ওঠে। জুরিতা, বালতাজার আর 5 জন রেড ইন্ডিয়ান
তীরে বসে চুপচাপ অপেক্ষা করতে লাগলো। জাহাজে কেউ সেদিন রইল না। দ্রুত গভীর হয়ে উঠল অন্ধকার। বাঁকা চাঁদ উঠল, সাগরের জলে পড়ল তার ছায়া। চারদিক চুপচাপ, উত্তেজনায় সবাই উৎকণ্ঠ। হয়তো এখনই তারা দেখতে পাবে সেই অদ্ভুত জীবটাকে, জেলে আর ডুবুরিদের যা আতঙ্কিত করে তুলেছে। সময় কাটল ধীরে ধীরে। লোকে ঢুলতে শুরু করলো। হঠাৎ ঘন্টিগুলো বেজে উঠল। লাফিয়ে উঠল সবাই। দড়ির কাছে ছুটে গিয়ে টেনে তুলতে লাগলো জাল। ভয়ানক ভারী হয়ে উঠেছে সেটা। টান পড়ল দড়িতে। কেউ যেন আকুপাকু করছে জালের মধ্যে। তারপর উপরে ভেসে উঠল জাল। চাঁদের ফ্যাকাশে আলোয় দেখা গেল তার মধ্যে ছটপট করছে আধা মানুষ আধা পশুর এক দেহ। জ্যোৎস্নায় ঝকঝক করছে তার প্রকাণ্ড প্রকাণ্ড চোখ আর রূপলি আঁশ। জালে জড়ানো হাতটা ছাড়াবার প্রাণপণ চেষ্টা করছিল দানব, এবং শেষ পর্যন্ত ছাড়িয়েও নিল। কোমরের কাছে সরু বেল্টে বাঁধা ছুরি খসিয়ে সে জাল কাটতে লাগলো। ও আর কাটতে হচ্ছে না বাছাধন, শিকারের উত্তেজনায় চাপা গলায় বলল বালতাজার। কিন্তু অবাক হয়ে সে দেখল যে ছুরিতে সত্যিই তার কাটছে। নিপুণ কায়দায় দানব ফুটোটা বাড়িয়ে চলল, আর তাড়াতাড়ি তাকে ডাঙায় টেনে তোলার চেষ্টা করলো ডুবুরিরা। জোরে জোরে হেইয়ো হো চেঁচাতে শুরু করলো বালতাজার। কিন্তু ঠিক যে মুহূর্তে মনে হলো শিকার মুঠোয় এসে গেছে, তখনই দানব কাটা ফুটোটা দিয়ে গলে জলে ঝাঁপিয়ে পড়ল। ঝকমকে জলবিন্দুর ফোয়ারা তুলে মিলিয়ে গেল গভীরে। হতাশ হয়ে জাল ছেড়ে দিল সবাই। খাসার ছুরি তার পর্যন্ত কাটে, তারিফ করে বলল বালতাজার। সাগরতলের কামাররা দেখছি আমাদের চেয়েও ভালো। মাথা নিচু করে জুরিতা এমনভাবে জলের দিকে চেয়ে রইল যেন তার সমস্ত ধনের ভরাডুবি হয়েছে ওখানে। তারপর মাথা তুলে পুরুষ্ট গোপ নেড়ে লাথি মারল মাটিতে। চেঁচালো, ওহো, এ চলতে পারে না। বরং তোর গুহায় তুই পটল তুলবি, কিন্তু আমি ছাড়ব না। টাকার পরোয়া না করে ডুবুরি নামাবো। গোটা খাড়ি ছেয়ে ফেলবো জালে আর ফাঁদে। আমার হাত থেকে তোকে পালাতে হচ্ছে না। নির্ভীক একরোখা লোক সে। ধমনীতে তার এককালের বিজয়ী স্প্যানিয়ার্ডদের রক্ত তো আছে, উপলক্ষটাও লড়বার যোগ্য।